এই দুদিন মুর্শিদাবাদ জেলার যে অফিসিয়াল রিভিউ, সেই অফিসিয়াল রিভিউ মূলত এখানকার যে তপশিলি অধ্যুষিত যে একটি ব্লক লালগোলা ব্লক, সেই লালগোলা ব্লকের দুটি গ্রাম, একটি হচ্ছে শাহাবাদ এবং অন্যটি হচ্ছে তারানগর। এই দুটি গ্রাম থেকে গতকাল কমিশন তার অফিসিয়াল রিভিউ শুরু করেছে। প্রথম অফিসিয়াল ভিজিটে আমরা যাই শাহাবাদ গ্রামে। তো সেই গ্রামের মানুষদের সঙ্গে কথা বলি। সেখানে যেটা মূলত উঠে এসছে যে সেখানে তাদের যে বেসিক অ্যামিনিটিস, প্রাথমিক যে তাদের প্রয়োজন আর কি, অর্থাৎ রাস্তা, আলো এবং পানীয় জল, সেগুলোর সত্যি দুরবস্থা। আমি সেখানে গিয়ে সেখানকার একটি মন্দিরে বসি এবং যাওয়ার সময় লক্ষ্য করি পাহাড়পুর যে মোড়, সেই মোড় থেকে ওই শাহাবাদের যে মূল রাস্তাটি, যে রাস্তাটা তারানগরের দিকে যাচ্ছে, সেই রাস্তার সত্যি বেহাল অবস্থা। এবং সেখানকার গ্রামের মানুষদের সঙ্গে যখন কথা বলি, বারবার যে ব্যাপারটা উঠে আসছিল, বিশেষ করে গ্রামের মায়েরা বলছিলেন যে রাতের অন্ধকারে অপর্যাপ্ত আলোর জন্য ওই পাহাড়পুর অবধি যেতে তাদের বাড়ির লোকেদের ভয় লাগে। বাচ্চারা টিউশন যেতে পারে না, গ্রামের যারা মহিলা আছেন বা যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন তাদের পক্ষেও ওই পাহাড়পুর মোড় অবধি যে রাস্তা, এবং যে রাস্তায় কোনো আলো নেই, তার কারণে তাদের খুব অসুবিধা হয়। আমি আমার সাথে লালগোলা ব্লকের যিনি বিডিও ছিলেন উনিও আমার সাথে ছিলেন এবং এসডিএমও ছিলেন, তার সঙ্গে বিসিডব্লিউ অফিসার ওনারাও ছিলেন। ফলে আমি ওখানে গ্রামবাসীদের সঙ্গে যখন বসি, তাদের যে অভাব অভিযোগ যেগুলো উঠে এসছে সেগুলো সংশ্লিষ্ট বিডিও এবং এসডিএম তারা বলেন যে তারা খুব দ্রুত এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। জলের যে সমস্যাটা আমি বুঝলাম ওখানে, এবং আজকের অফিসিয়াল মিটিংও যেটা উঠে আসলো, যে ওখানে আর্সেনিক অত্যন্ত হাই। তার পাশাপাশি ওখানে স্থানীয় মানুষ তারা জল পাচ্ছেন না এবং জল তাদেরকে কিনে খেতে হচ্ছে। বিডিওকে আমি অনুরোধ করেছি যে সারাদিনে অন্তত দুবার যাতে জলের ট্যাঙ্ক ওখানে যায় গ্রামে, এবং দুটি ট্যাঙ্কে যে জলটা দেয়া হবে সেই জলটুকু যদি পর্যাপ্ত না হয় তাহলে ধীরে ধীরে যেন আরও কিছু ব্যবস্থা ওনারা করেন। রিজার্ভার একটা থাকার কারণে পর্যাপ্ত জল সরবরাহ করা মুশকিল হচ্ছিল, যেটা বিডিও বললেন। উনি আশ্বস্ত করলেন যে আরও একটি রিজার্ভার বসানোর কাজ শুরু হয়েছে, সামনের মাসে আরেকটি রিজার্ভার বসবে, বছরখানেক তাদের লাগবে পুরো এই প্রসেসটা কমপ্লিট করতে। তারপরে জলের সমস্যা এই লালগোলা ব্লক এবং পাশাপাশির যে ব্লকগুলি আছে সেখানে জলের সমস্যাটি থাকবে না। যেহেতু ওটা বর্ডার সংলগ্ন এরিয়া, এবং কালকে গ্রামবাসীদের সঙ্গে বসার পরে আমি বেশ কয়েকটি জায়গায় স্থানীয়ভাবে বাইকে ঘুরেছি এটা বোঝার জন্য সন্ধ্যের পর ওখানকার পরিস্থিতি কি হয়। তাতে করে আমি যেটা দেখলাম যে সন্ধ্যার পর ওই রাস্তাটি বর্ডার সংলগ্ন যে এরিয়া, অর্থাৎ যেটা পাহাড়পুর থেকে শাহাবাদ হয়ে একদম বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, ওই রাস্তাটি একেবারেই স্থানীয় স্মাগলারদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে সন্ধ্যের পর। একটিও লাইট নেই, অত্যন্ত সাসপিসাস সমস্ত মুভমেন্টস হচ্ছে ওখান দিয়ে। তো আমি আজকে এসপি মুর্শিদাবাদকে বলেছি যে আপনারা ক্লোজলি সার্ভেলেন্স রাখুন লালগোলা ব্লক। এই ব্লকের যে কাজকর্মগুলো বিগত দিনে হয়েছে তার প্রচুর অভিযোগ পুলিশ প্রশাসনের কাছে আছে। সুতরাং এখন যাতে কোনোভাবে এই ধরনের কার্যকলাপকে প্রশাসন অত্যন্ত কড়া হাতে দমন করে, সেটার জন্য আমি ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের বলেছি। নিজে কালকে আমি বাইক নিয়ে এই সমস্ত এলাকাগুলো ঘুরেছি। ওপেন কারেকশনাল যে হোম আছে সেখানেও আমি গেছি, ওখানকার যারা কয়েদি ছিলেন তাদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি। তারপরে আমি যখন আজকের অফিসিয়াল রিভিউতে আসি, সেখানে এই সমস্ত বিষয়গুলো আমি ডিএম সাহেবকে বলেছি। তার আগে ব্যক্তিগতভাবে ইনফর্মালিও আমি ওনাকে জানিয়েছি। গতকাল আমি বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের সঙ্গেও গেছিলাম। সেখানে যে স্কুলগুলি চলে 2013-র পর থেকে একবার একটা প্রিলিমিনারি ইন্সপেকশন হওয়ার পরেও তাদের ফর্মাল অ্যাফিলিয়েশনটা এখনও আটকে আছে। সেখানে যে মেয়েদের স্কুলটি চলে সেই স্কুলটির কন্যাশ্রী বন্ধ, কোনো স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন সেখানে নেই, মিড ডে মিল বন্ধ। যে প্রাইমারি সেকশনটা চলে সেই স্কুলটা তার গভর্নমেন্ট যে বুকস তাদের পাওয়া উচিত সেটাও তারা পাচ্ছে না।
এই সমস্ত বিষয়ে আমি বিডিওকে বলেছি এবং স্কুল ইন্সপেক্টর তাকেও জানিয়েছি এবং ডিআই সাহেব আজকে মিটিংয়ে ছিলেন, তাকেও বলেছি যে এই যে জটিলতা, যে প্রশাসনিক জটিলতার কারণে বাচ্চাগুলি, যে ট্রাইবাল মেয়েরা ওখানে আছে, যে তপশিলি মেয়েরা আছে, তারা বঞ্চিত হচ্ছে। সুতরাং প্রশাসনিক জটিলতা কাটিয়ে যত দ্রুত সম্ভব তাদের যেটা যে প্রাপ্য, কারণ এডুকেশন ইজ দ্য ফান্ডামেন্টাল ম্যাটার, মানে সেটা তাদের পাওয়া উচিত, যেটা ওরা পাচ্ছে না। ফলে এটা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো যেন চালু করা যায়। ওনারা কথা দিয়েছেন, সেটা দেখবেন। মুর্শিদাবাদের যে দুটো পুলিশ ডিস্ট্রিক্ট আছে, এই দুটি ডিস্ট্রিক্টের এসপিকে আমি অনুরোধ করেছি যে এখানে প্রশাসনিক তৎপরতাকে তুঙ্গে তুলে যাবতীয় অ্যাট্রোসিটির যা যা ঘটনা ঘটেছে, কমিশনের কাছে রিপোর্টেড ম্যাটার 6টা আছে, 2টি পেন্ডিং আছে, বাকি 4টের অ্যাকশন টেকেন রিপোর্ট ওনারা পাঠিয়েছেন। আজকে আমি যখন এখানে এসেছি তখন কিছু গ্রামবাসী তারাও আমার সঙ্গে দেখা করেছেন, তাদের কিছু রিপ্রেজেন্টেশন ছিল, সেটা আমি ডিএমের কাছে দিয়েছি। একটি অ্যাট্রোসিটির ঘটনা সামনে এসছে, সেটাও আমি ওনাকে তুলে দিয়েছি এবং অনুরোধ করেছি যে এই ব্যাপারগুলো যথোপযুক্ত ব্যবস্থা দ্রুততার সঙ্গে নিতে হবে। জাস্টিস ডেলিভার করার জন্য অযথা যেন দেরি না করা হয়। ইনস্টিটিউশনাল সাপোর্ট এখানকার ছেলে মেয়েদের, বিশেষত যারা তপশিলি প্রান্তিক সমাজের ছেলে মেয়ে, তাদের ন্যাশনাল ওভারসিজ স্কিম, সেখানে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে, যে ব্যাঙ্কগুলো আছে, সেই ব্যাঙ্কগুলো প্রপারলি তারা অ্যাওয়ারনেস ক্যাম্প করছে না। মুদ্রা লোন যেগুলো ডেলিভার হওয়া উচিত সেগুলো হচ্ছে না। ফলে স্থানীয় যে ব্যাঙ্কগুলি আছে তাদের প্রতিনিধিদের সঙ্গে, যিনি প্রজেক্ট অফিসার আছেন, বিসিডব্লিউ যিনি অফিসার আছেন, তাদেরকে বলেছি কোঅর্ডিনেট করে সেগুলো যেন সঠিক সময়ে ডেলিভার হয়, সেটা যেন দেখেন। কমিশন এই ব্যাপারগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। প্রায় 13% এসসি পপুলেশন, 12.6 এই পুরো মুর্শিদাবাদ জেলায়, এবং সেটাও 2011-র সেন্সাস অনুযায়ী। ফলে এখন আমার ধারণা সেটা কম বেশি 16 থেকে 17% হয়ে যাবে। এই যে সাইজেবল অ্যামাউন্ট অফ এসসি পপুলেশন এখানে আছে, তাদের ছেলে মেয়ে যারা, তারা যাতে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, তাদের বাকি যে সমস্ত বুনিয়াদি যে অধিকারগুলো আছে সেগুলো যাতে কোনোভাবে না লঙ্ঘন হয়, সেটা আমি ডিস্ট্রিক্ট অফিসিয়াল, বিশেষত ডিএমের সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন যে পুরো বিষয়গুলোকে আমি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখব। আমি আশা করছি যে উনি এই ব্যাপারগুলোকে নিয়ে যথেষ্ট কাজ করবেন। কমিশনের তরফ থেকে আমরা কিছু অফিসিয়াল অবজারভেশন, সেগুলো আগামী 1-2 দিনের মধ্যে আমরা ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের পাঠাবো, তো ওনারা নিশ্চয়ই সেটাকে কমপ্লাই করবেন, এটা আমার আশা। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সঙ্গে যেটা বলছেন বঞ্চিত ছিল, সেটা কি কোনো রাজনৈতিকগত কারণ ছিল নাকি অন্য কিছু কারণে বঞ্চিত? দেখুন, যেটা আমি ওখানে স্টাফদের কাছে জানতে পেরেছি, ওনারা যেটা বলেছেন যে ওনারা রাজনীতির শিকার। ওনারা বলেছেন যে অন্যান্য যে স্কুলগুলি, সেগুলো কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে তাদের একটা সম্পর্ক থাকার কারণে তারা যে সুবিধাটা পাচ্ছে, সেটা বেলডাঙ্গা আশ্রমের ছেলেমেয়েরা পাচ্ছে না। বেলডাঙ্গা আশ্রমের ছেলেমেয়েরা যারা, তারা বেশিরভাগই হচ্ছে অত্যন্ত দরিদ্র এবং প্রান্তিক সমাজের ছেলেমেয়ে। তাদেরকে ওখানে একেবারেই ন্যূনতম যে সুযোগ সুবিধা দেওয়া উচিত প্রশাসনের তরফ থেকে, সেটা ওনারা পাননি। সেই কারণে আমি আশা করেছি, এবং আমার স্পট ভিজিট বেলডাঙ্গা আশ্রম করার মূল কারণ ছিল এটা, যে সেখানকার ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে, তারা তাদের যে সুযোগ সুবিধা, বুনিয়াদি যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো পাচ্ছে কিনা সেটা দেখার। আমার এটা বলতে মানে কোনো ইয়ে নেই, আমি খুব ব্যর্থহীন ভাষায় বলছি যে তাদের কোনো রকম সুযোগ সুবিধা সরকারের তরফ থেকে দেয়া হচ্ছে না। যেটুকু আশ্রম কর্তৃপক্ষ তাদের সীমিত সাধ্যের মধ্যে করার সম্ভব, সেটুকু তারা করছেন। আমি আজকে ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের, ইনক্লুডিং ডিআই, সংশ্লিষ্ট দপ্তরকে পরিষ্কারভাবে বলেছি, নিয়মকানুন মেনে সরকারি সুযোগ সুবিধা যেন ওই আশ্রমের ছেলে মেয়েদেরকে দেওয়া হয়। অ্যাফিলিয়েশনের জন্য, সরকারি অ্যাফিলিয়েশনের জন্য 2013-তে এনাদের একটা প্রাইমারি এনকোয়ারি হয়েছিল। সেই এনকোয়ারি রিপোর্ট 2026 অবধি আসেনি। যদি তারা, আমাকে শেষ করতে দিন, যদি তারা মনে করে যে তাদের যে প্যারামিটার্স আছে অ্যাফিলিয়েশনের জন্য, সেই প্যারামিটার্স এরা কোয়ালিফাই করতে পারছে না, তাহলেও সেটা জানানো উচিত, কিন্তু সেটাও জানানো হয়নি। তার ফলে এটা প্রমাণিত হয় যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোথাও না কোথাও
অ্যাফিলিয়েশনটা আটকে দিয়ে সরকারি সুযোগ সুবিধাকে ডেলিভার করা হচ্ছে না। আমার বক্তব্যটা এখানেই যে আপনি এনকোয়ারি করলেন, আপনার এনকোয়ারি রিপোর্টটা কেন ডেলিভার করলেন না? কারণটা কি? বাচ্চাদের তো কোনো দোষ নেই। উনি আশ্বস্ত করলেন না, উনি সেই ব্যাপারে কিছু বলেননি। উনিও এসছেন, বেশি দিন হয়নি। উনি বললেন যে আমরা একটা পোর্টাল ওপেন করছি, ওখানে দুটি স্কুল আছে, একটি প্রাথমিক আর একটি হচ্ছে সেকেন্ডারি স্কুল। উনি বললেন যে দুটোর ক্ষেত্রেই সংশ্লিষ্ট যে আধিকারিক আছে তার সঙ্গে কথোপকথন করে সেখানকার স্কুল কর্তৃপক্ষ আলোচনা করে এই ব্যাপারটার এই জটটা ওনারা কাটাবেন। হ্যাঁ, যিনি কোঅর্ডিনেটর আছেন ওনাকে আমি নিয়ে এসেছিলাম। একটা এসওপি এবং একটি নোটিফিকেশন অলরেডি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। তাতে এই ডিস্ট্রিক্টে এখনও অবধি দুটি ফেক কাস্ট সার্টিফিকেট ধরা পড়েছে। কয়েকটি আন্ডার এনকোয়ারি আছে। আমার ধারণা সেই সংখ্যাটাও 6 কিংবা 7 হবে। একদম প্রিলিমিনারি লেভেলে আছে এনকোয়ারিটা। তো আমার ধারণা যত দিন যাবে তত এই কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে, যে এই জেলা থেকে এরকম ফেক সার্টিফিকেট কতটা ইস্যু হয়েছে। সেই ব্যাপারেও আমি ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছি যে একদম জিরো টলারেন্স, ফেক কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে একদম জিরো টলারেন্স ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের থাকতে হবে। সার্টিফিকেট কিভাবে ইস্যু হলো, ইস্যুইং অথরিটি প্রপার ইনভেস্টিগেশন করেছে কিনা, সার্টিফিকেট যিনি পেয়েছেন পাওয়ার পর থেকে কি কি প্রিভিলেজ তিনি এনজয় করেছেন, এই সমস্ত ব্যাপারে একটা থরো এনকোয়ারি হবে এবং তারপর প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন অবধি দুটি ফেক সার্টিফিকেট ধরা পড়েছে, 6টি আন্ডার এনকোয়ারি। প্রত্যেকটা আমি দুটো ভিজিট করেছি, একটা শিক্ষা প্রতিষ্ঠান আর একটি লালগোলা ব্লক। এই দুটো ভিজিট করে ওভারঅল যে একটা কম্প্রিহেন্সিভ অবজারভেশন সেটা আমি স্কুল ইন্সপেক্টর ডিআইকে দিয়েছি, যে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এই সামগ্রিকভাবে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় তাদের যে সুযোগ সুবিধা সেটা যেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রপারলি ডেলিভার হয়। এডুকেশন লোনের ক্ষেত্রে ন্যাশনাল ওভারসিজ স্কিম যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, আমি জিজ্ঞেস করেছি মুর্শিদাবাদ জেলা থেকে কতজন আছেন যারা ন্যাশনাল ওভারসিজ স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের বেনিফিশিয়ারি হতে পেরেছেন। ওনাদের কাছে এখনও সঠিক তথ্য নেই। ওনারা বলেছেন এই ব্যাপারগুলো আমরা দেখব। এমএসএমই সেক্টর, এডুকেশন সেক্টর, এগ্রিকালচারাল সেক্টর, এই প্রত্যেকটা সেক্টরে তপশিলি সমাজের মানুষ তাদের যে প্রাপ্য সেই প্রাপ্য থেকে যেন বঞ্চিত না হয় সেটা কমিশন এনশিওর করার জন্যই কমিশন এসছে এই জেলাতে। দেখা যাচ্ছে যে ক্লাস 8 এর পরে মিড ডে মিল পাচ্ছে না তফসিলি মহিলারা, ছাত্রীরা, সেই বিষয়টা কি নজর দিচ্ছে? সেই ব্যাপারটাও আমরা বলেছি এবং সেটা ওনারা আশ্বস্ত করেছেন যে ওনারা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন। বাংলাদেশি যোগ তো থাকবেই, বাংলাদেশের সঙ্গে তারা স্মাগলিং বিজনেস করবে, বাংলাদেশের যোগ ছাড়া তো সেটা সম্ভব না। কিন্তু প্রশাসনকে ক্লোজলি সেটা সার্ভেলেন্স থাকতে হবে। আমাকে যেটা ওনারা বললেন যে ফেস বাই ফেস বিএসএফকে জমি দেওয়া শুরু হয়েছে, জমি চিহ্নিত করে সেটা ফেস বাই ফেস তুলে দেওয়া হচ্ছে। এসপির সঙ্গে আমার কথা হলো, উনি বললেন যে আমাদের যে ইনপুট গ্রাউন্ড থেকে উঠে আসে তাতে করে আমরা লালগোলা ওই অঞ্চলটাকেও সন্দেহপ্রবণ এলাকায় রেখেছি। সেখানে যে গতিবিধি হচ্ছে সেটা আমাদের নজরের মধ্যে আছে এবং খুব দ্রুত আমরা সেখানে যা যা পদক্ষেপ নেওয়ার সেগুলো নিচ্ছি। উনি আশ্বস্ত করেছেন যে এরকম কখনো হবে না, কারণ এই সমস্ত ব্লকগুলো থেকে যে নেশার দ্রব্যগুলো যেগুলো ছড়িয়ে ফেলা হয় এবং অন্যান্য জায়গায়, ভারতবর্ষের অন্যান্য জায়গায় যে সমস্ত এই ধরনের স্মাগলার আছে তাদের কোথাও না কোথাও যোগ সজাগ মুর্শিদাবাদের এই কিছু ব্লকে আছে, যার মধ্যে লালগোলা ব্লক অন্যতম। ফলে এই ইনফরমেশন ওনার কাছে আছে। আমি বলেছি সংশ্লিষ্ট ডিআইবিকে ওনাদের যে ইনফরমেশন নেটওয়ার্ক আছে পুলিশের, সেটাকে আরেকটু অ্যাক্টিভ করে এই সমস্ত জায়গায় তাদের যাতে নজরদারিটা বাড়ায় এবং তারা যাতে একটা পেট্রোলিং করে, ওদের পেট্রোলিং যে আছে মানে মোবিলিটি যে নেটওয়ার্ক আছে সেটাকে আরেকটু অ্যাক্টিভ করে এই সমস্ত জায়গায় যাতে সেগুলো করা হয়। আপনাদের একদিনে বাইকে ঘুরে যে নোটিশ আপনার যে নোটিশ এলো, এটা কি জেলা পুলিশ কি এতদিন ধরে জানতো না? জেলা পুলিশের বা জেলার যে সরকারি দফতর কোথাও না কোথাও তারা আগে সেভাবে সক্রিয় ছিল না। আমি জানি না যে তাদের কোনো যোগসজাগ আছে কিনা। তারা এই পুরো যে নেক্সাস
সে নেক্সাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে কি না। বাট আমি আমার গতকাল এবং আজকের এই দুদিনের ভিজিটে আমি প্রশাসনকে আমার যে অবজারভেশন, যেটা আমি নিজে বাইকে ঘুরে এলাকায় বুঝতে পেরেছি, সেটা আমি ওনাদের কাছে রেখেছি। ওনারা আমাকে বলেছেন যে এই সম্পূর্ণ বিষয়গুলো ওনারা গুরুত্ব সহকারে দেখবেন। আমরা কমিশনের তরফ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অফিসিয়াল তারা কমপ্লাই করবেন এবং আমাদের রিজিওনাল ডাইরেক্টর এরপরে আমি চলে যাওয়ার পরে উনি আরও একবার আসবেন এখানে এবং দেখবেন যেটা প্রশাসন বলেছে কমিশনকে সেটার বাস্তবায়ন সঠিকভাবে হচ্ছে না হচ্ছে না।